Dear students, today's discussion is about clause. আজ আমরা ক্লজ সম্পর্কে একটু আলোচনা করব। ক্লজ কিন্তু একটা খুব বড় পার্ট গ্রামারের, যেটা একটা মাত্র ভিডিওতে দেওয়া সম্ভব হবে না বা একটা মাত্র ক্লাসে কখনোই সম্ভব হবে না। তবুও আমি পুরো ক্লজটাকে একটা সাধারণ একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? So, in the blackboard, you can see 3 sentences written. 3টে সেন্টেন্স তুমি দেখতে পাবে তোমরা এখানটায়। প্রথমটা দেখো, রাম ইজ আ স্ট্রং ম্যান। এখানে এই ম্যান অর্থাৎ নাউনটিকে স্ট্রং কি করছে, কোয়ালিফাই করছে। তার মানে এই স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, রাম ইজ আ ম্যান অফ স্ট্রেংথ। রাম এমন একজন লোক যার শক্তি রয়েছে, অর্থাৎ একই অর্থ, কিন্তু প্রথমটায় আমরা দেখেছিলাম যে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে নাউনকে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখছি ওই ম্যানকে অর্থাৎ ওই নাউনটাকে কোয়ালিফাই করার জন্য আমরা একটা ওয়ার্ড না ব্যবহার করে গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করেছি। অফ স্ট্রেংথ দেখতে পাবে তোমরা এখানটায়, অফ স্ট্রেংথ এই কথাটি একটা গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করেছি। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে এই গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে কিন্তু কোনো ফাইনিট ভার্ব নেই। কোনো ফাইনিট ভার্ব এখানে কিন্তু এই গ্রুপটার মধ্যে কোনো ফাইনিট ভার্ব নেই। এবার 3 নম্বর সেন্টেন্সে দেখো, রাম ইজ আ ম্যান হু হ্যাড স্ট্রেংথ। একই অর্থ, রাম এমন একজন মানুষ যার শক্তি রয়েছে, অর্থ একই, কিন্তু এখানেও ওই নাউনকে বিশেষিত করার জন্য, কোয়ালিফাই করার জন্য এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস একটা পদগুচ্ছ আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? কিন্তু লক্ষ্য করে দেখতে পাবে আগের পদগুচ্ছটা অর্থাৎ আগের গ্রুপ অফ ওয়ার্ডসে আমরা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব খুঁজে পাইনি। দ্বিতীয় গ্রুপ অফ ওয়ার্ডসে দেখো, সেকেন্ড গ্রুপ অফ ওয়ার্ডসে তুমি দেখতে পাবে এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, হ্যাজ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, 3টে সেন্টেন্সের অর্থ অর্থাৎ মিনিং একই, কিন্তু প্রথম সেন্টেন্সে কি ছিল, ওই নাউনকে, ম্যান নামক নাউনটিকে স্ট্রং কথাটি কোয়ালিফাই করছে, তাই এটি একটি অ্যাডজেক্টিভ। দ্বিতীয় সেন্টেন্সটিতে আমরা কি দেখলাম, ওই ম্যান নামক নাউনটিকে কোয়ালিফাই করার জন্য একটা আমরা ওয়ার্ড ব্যবহার না করে একটা পদগুচ্ছ ব্যবহার করলাম, অর্থাৎ একটা গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করলাম, যেখানে কিন্তু যার অর্থ একই, ওই স্ট্রং একই অর্থ, কিন্তু আমরা দেখতে পেলাম না এখানে কোনো ফাইনিট ভার্ব রয়েছে। তৃতীয় সেন্টেন্সটা দেখো, 3 নম্বর সেন্টেন্সটা দেখো, এখানেও ম্যান নামক নাউনটিকে কোয়ালিফাই করার জন্য আমরা একটা ওয়ার্ড না ব্যবহার করে গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ একটা পদগুচ্ছ ব্যবহার করেছি। এবং এখানে তোমরা দেখতে পাবে ভালো করে এই হ্যাজ নামক ফাইনিট ভার্বটি রয়েছে। 3টের অর্থ কিন্তু একই, কিন্তু গঠনটা আলাদা। তাই এই যেখানে যে পদগুচ্ছ, যে গ্রুপ অফ ওয়ার্ডসে আমরা ফাইনিট ভার্বটা পেলাম না, এটাকে বলা হবে ফ্রেজ, এটাকে বলা হবে ফ্রেজ। আর যে গ্রুপ অফ ওয়ার্ডসে আমরা ফাইনিট ভার্বটা পেলাম, এটাকে আমরা বলবো ক্লজ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সরাসরি ডেফিনেশনে চলে যাব। ডেফিনেশনটা কি? আমরা যদি ফ্রেজের ডেফিনেশনটা প্রথম দেখি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট ফাইনিট ভার্ব, যার মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকবে না। আর ক্লজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট উইথ ফাইনিট ভার্ব, যার মধ্যে ফাইনিট ভার্ব রয়েছে। তো এটা হলো আমি সাধারণ একটা বেসিক আইডিয়া দিলাম, ঠিক আছে? এরপরে আমরা ক্লজের কাইন্ডসে যাব, অর্থাৎ প্রকারভেদ। ক্লজ ক প্রকার। ক্লজ সাধারণত 3 রকমের হয়, অর্থাৎ 3 প্রকারের ক্লজ হয়। there are 3 kinds of clause. একটা হচ্ছে প্রিন্সিপাল or main clause, একটা হচ্ছে subordinate or dependent clause, থার্ড হচ্ছে coordinate clause. আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে একটা एग्जांपल লিখছি, দিলে বুঝতে পারবে। They returned home
when the sun set। এখানে এই এক্সাম্পলটাকে ভালো করে লক্ষ্য করো, বলছে দে রিটার্নড হোম, তারা বাড়ি ফিরে এসেছিল when the sun set, যখন সূর্য অস্ত গেছিল। তাহলে এই সেন্টেন্সটায় ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, যদি বাংলা অর্থ করো দেখবে প্রথমটাই বলছে যে তারা বাড়ি ফিরে এসেছিল। যদি আমি এই পার্টটা না দিই when the sun set, যদি আমি এই পার্টটা না দিই, তবুও দেখো এখানে বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে। তাই এই বাক্যটা, এই পার্টটা কিন্তু কারোর উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এই রেস্ট পার্টটার উপরে কিন্তু ডিপেন্ড করছে না, নিজে থেকে অর্থ সম্পূর্ণ করতে পারছে। তাই আমরা এই পার্টটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। নেক্সট পার্টটা দেখো when the sun set, যখন সূর্য অস্ত গেছিল। আমরা যদি শুধু এই পার্টটাই বলি when the sun set, তখন আমাদের মনে হবে এটা কিন্তু অসম্পূর্ণ অর্থ থাকছে, সম্পূর্ণ করতে পারছে না। অর্থাৎ এটা সম্পূর্ণ করতে গেলে আরো কিছু চাইছে, অর্থাৎ এটা সম্পূর্ণ করতে গেলে আমরা এই বাক্যের এই সেন্টেন্সটার উপরে আমাদেরকে নির্ভর থাকতে হবে, ঠিক আছে? তাই এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ডিপেন্ড করে থাকবে কার উপর? মেইন ক্লজের উপর। তাহলে এখান থেকে আমরা ডেফিনেশন কি পেলাম? যে ক্লজ নিজের থেকে অর্থ সম্পূর্ণ করতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে অর্থ সম্পূর্ণ করে সেটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট থাকবে যেটা আছে আমার একটা পার্ট, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজটা কি? আমি এখানে একটা উদাহরণ লিখছি, দেখো গড মেড কান্ট্রি ফুল স্টপ, এটা একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ম্যান মেড টাউন। এখানে দেখতে পাবো দুটো সেন্টেন্স রয়েছে, ঠিক আছে? এবার দুটো সেন্টেন্সকে আলাদা আলাদা করে যদি আমি বলি, গড মেড কান্ট্রি মানে ঈশ্বর কি সৃষ্টি করেছে? দেশ সৃষ্টি করেছে, অর্থাৎ নিজের থেকে অর্থ সম্পন্ন করতে পারছে। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো ম্যান মেড টাউন, মানুষ শহর সৃষ্টি করেছে, এটাও নিজের থেকে অর্থাৎ স্বাধীনভাবে অর্থ সম্পন্ন করতে পারছে। তাহলে এই দুটোই প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি এই দুটো ক্লজের মাঝখানে ফুল স্টপটা তুলে দিয়ে এন্ড যোগ করে দিই, তাহলে কি হয়ে গেল? একটা সেন্টেন্সে পরিণত হলো। এই একটা সেন্টেন্স যখন আমরা পরিণত করছি তখন দেখো দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, দুটো ফাইনাইট ভার্ব কিন্তু একই, অর্থাৎ এখানে দুটো সেন্টেন্স কিন্তু একই, দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ ছিল। তাই কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম হবে যে এক জাতীয় ক্লজ যখন একসঙ্গে একটা অর্থ প্রকাশ করবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা তিনটে ক্লজের ডেফিনেশন জানলাম। প্রিন্সিপাল ক্লজ যেটা স্বাধীন, কারোর উপর ডিপেন্ড করে না। সাবঅর্ডিনেট ক্লজ যেটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে থাকে, এবং কোঅর্ডিনেট ক্লজ যেখানে সমজাতীয় ক্লজের ব্যবহার হয়ে থাকে। এরপর আমাদের প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজের কোনো প্রকারভেদ নেই, যার প্রকারভেদ আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাই আমরা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদে যাব। সাবঅর্ডিনেট ক্লজ তিন রকমের হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকারের হচ্ছে। একটা হচ্ছে নাউন ক্লজ, 2 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, 3 নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, আমি একটা সাধারণ আইডিয়া দিয়ে দেবো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজের। আমি ডিপ ডেসক্রিপশনে যাব না। প্রথম আমরা নাউন ক্লজটা দেখব। নাউন ক্লজ কতভাবে কাজ করতে পারে? নাউন ক্লজ মোটামুটি 5 রকম ভাবে কাজ করে। 1 নম্বর, প্রথমটা আমরা দেখব। প্রথমটা হচ্ছে, আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা দেখো, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু মি। আমি একটা সেন্টেন্স লিখলাম,
সেন্টেন্সটা ভার্ব কোনটা? ইজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা সেটা বুঝতেই পারছো, এইটা প্রথমটা। তাহলে দেখো সাবঅর্ডিনেট ক্লজের এখানে অবস্থানটা কোথায়? ভার্বের আগে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে। তাই প্রথম আমাদের যে কাজটা থাকবে নাউন ক্লজে সেটা হচ্ছে কি? সাবজেক্ট টু এ ভার্ব। বুঝে গেল? তাহলে নাউন ক্লজের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর আমরা কি দেখবো একটা সেন্টেন্সে যদি আই নো দ্যাট হি ইজ ইল। দেখো এখানে ভার্ব কোনটা? নো, বুঝতেই পারছো, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ গুলো দেখলেই বুঝতে পারবে দ্যাট দিয়ে স্টার্ট হয়েছে, কিন্তু অবস্থানটা কোথায় করছে? আমরা আগের পার্টে পড়েছিলাম যে ভার্বের আগে অবস্থান করছিল, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে অবস্থান করছিল। কিন্তু দ্বিতীয় নম্বরটাই দেখো এখানে ভার্বের পরে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে অবস্থান করছে। যেমন আই নো, আমি জানি, কি জানি? দ্যাট হি ইজ, যে সে অসুস্থ। তাই নাউন ক্লজে আরেকটা কাজ হচ্ছে কি? অবজেক্ট টু এ ভার্ব। অবজেক্ট টু এ ভার্ব হলো। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম? সাবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ সাবজেক্ট বা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে। সেকেন্ডটাই আমরা দেখলাম কি? অবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। 3 নম্বরে দেখবো একটা 3 নম্বরে একটা উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে লিসেন টু হোয়াট আই সে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? হোয়াট আই সে, ঠিক আছে। কিন্তু হোয়াট আই সে এখানে কার অবজেক্ট হিসেবে বসছে? ভার্বের অবজেক্ট হিসেবে নয়, কিন্তু এই প্রিপজিশনটার অবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে। তাই নাউন ক্লজের আরেকটা কাজ হচ্ছে কি? অবজেক্ট টু এ প্রিপজিশন। 4 নম্বরটা হচ্ছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব। কি রকম? কমপ্লিমেন্ট টু এ ভার্ব অর্থাৎ আমি একটা সেন্টেন্স দিলে বুঝতে পারবে দিস ইজ হোয়াট আই সে। আচ্ছা এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে ভার্ব হচ্ছে ইজ, কিন্তু এই ভার্বটা কি ভার্ব? এই ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ আমি যদি এই পার্টটাকে না লিখি তাহলে দিস ইজ হোয়াট, এর কোনো অবজেক্ট নেই, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব তো অর্থ সম্পন্ন করতে পারে না একটা বাক্যে, তখন আমাকে এই ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে আমরা একটা ক্লজকে নিয়ে এলাম, হোয়াট আই সে। এটাই সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এখানে এই ভার্বটার কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাক্য সম্পন্ন করার জন্য, যেখানে ভার্ব নিজের থেকে থেকেও বাক্য সম্পন্ন করতে পারছে না, তখন এই ক্লজের সাহায্য নিচ্ছে। তাই এটা কার মতো কাজ করছে? কমপ্লিমেন্ট টু এ ভার্ব। এটা 4 নম্বর কাজ গেল। 5 নম্বরটা আমরা দেখব অ্যাপোজিশন টু এ নাউন অর ইট, অর্থাৎ নাউনের সম্পূরক হিসেবে ব্যবহৃত হবে। কিরকম? No one believes the news. কেউই খবরটি বিশ্বাস করে না। অর্থ সম্পন্ন হয়েছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কি, আচ্ছা খবরটা কি? যদি বলি নো ওয়ান বিলিভস নিউজ, কেউই খবরটা বিশ্বাস করে না, কিন্তু অর্থ সম্পন্ন হলেও তবুও যেন কোথায় প্রশ্ন থেকে যাচ্ছে যে খবরটা কি। তাই আমি এখানে লিখে দিলাম দ্যাট নেতাজি ইজ ডায়েড, যে নেতাজি মারা গেছেন ইন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তাহলে এই পার্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো
এই নিউজটাকে কিন্তু কমপ্লিট করে দিল। খবরটা কি ছিল যে নেতাজি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এটা কেউ বিশ্বাস করেনি। তাহলে বিশ্বাস করার না করেনি কোনটা, সেই খবরটা যেটা অসম্পূর্ণ ছিল, কিন্তু এই পার্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, এই নিউজটাকে সম্পূর্ণ করলো। খবরটা কি ছিল যে নেতাজি অ্যাক্সিডেন্টে মারা যায়নি। তাই এই পার্টটা অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নাউনের এই নিউজ এই নাউনটার অ্যাপোজিশন হিসেবে কাজ করছে। তাহলে এই গেল নাউন ক্লজের 5টি কাজ। কি কি হলো? সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ প্রিপোজিশন, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট টু এ ভার্ব এন্ড অ্যাপোজিশন টু এ নাউন অর ইট। নেক্সট আমরা যাব সাবঅর্ডিনেট ক্লজের আরেকটি ভাগ, যেটা কি ছিল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে জানি? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, নাউন প্রোনাউনের সম্পর্কে বলে, তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও একই হবে। যে ক্লজ কোন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তার সম্পর্কে বলে, তাকে বিশেষিত করে, সেই ক্লজটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। Do you know the man who came to my father? দেখো বলছে do you know the man who came to my father? আমি লাস্ট পার্টটাকে লিখলাম না, ভেবে নাও লাস্ট পার্টটা নেই। ফার্স্ট পার্টটা কি আছে? do you know the man। তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স হলো, ঠিক আছে? এখানে লাস্ট পার্টে যদি আমি এবার যোগ করি তাহলে কি হলো? who came to my father। তাহলে এই লাস্ট পার্টটা কাকে ইন্ডিকেট করছে? এই ম্যানটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এই নাউনটার সম্পর্কে বলছে। বলছে ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি এই মানুষটাকে জানো? কোন মানুষ? যে মানুষটা আমার বাবার কাছে এসেছিল। তাহলে এখানে কাকে কোয়ালিফাই করছে, কার সম্পর্কে বলছে? এই নাউনটার সম্পর্কে বলছে। তাই এটা তাহলে নাউন সম্পর্কে কে বলে? অ্যাডজেক্টিভ বলে। যেহেতু এখানে একটি ক্লজ অর্থাৎ একটি ফাইন ভার্ব সম্বলিত ক্লজ ব্যবহার করা হয়েছে এবং যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে অর্থাৎ নাউনকে বিশেষিত করছে, তাই এটি অ্যাডজেক্টিভ ক্লজ। এবার এই অ্যাডজেক্টিভ ক্লজে অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করা হয়। সেগুলো কি কি? রিলেটিভ প্রোনাউনগুলো আমি লিখে দিচ্ছি, যেমন হু, হুইচ, দ্যাট এটসেট্রা, আরো আছে। প্রধানত এই তিনটি ব্যবহার করা হয়। আর রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে যদি আমরা দেখি সেগুলো কি কি, সেগুলো হচ্ছে where, ঠিক আছে, আর হুম, এইরকম। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব গুলো, এগুলো অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ হয়ে থাকে। নেক্সট আমরা চলে যাব 3 নম্বর পার্ট, যেটা সাবঅর্ডিনেট ক্লজের, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ অ্যাডভার্বের মতো কাজ করবে। অ্যাডভার্ব কি কাজ করে? কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে না। কাকে বিশেষিত করে? ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা আদার্স কোনো অ্যাডভার্বকে, তাই তো? তাহলে যে ওয়ার্ড অর্থাৎ যে পার্টস অফ স্পিচ নাউন বা প্রোনাউনকে বাদ দিয়ে বাকি যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্বকে বিশেষিত করে, ভার্বকে কোয়ালিফাই করে, সেগুলো অ্যাডভার্ব। তো এখানে স্বাভাবিকভাবে যে ক্লজগুলো কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে, তাদের সম্পর্কে বলবে, সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ কিরকম, কোন কোন প্রকারভেদে কাজ করছে। আমরা যেরকম অ্যাডভার্বের প্রকারভেদ রয়েছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, কজ এন্ড রিজন, কন্ডিশন এটসেট্রা।
সেরকম অ্যাডভার্বিয়াল ক্লজেরও এই ধরনের প্রকারভেদগুলো রয়েছে, অর্থাৎ অ্যাডভার্বের মতোই কাজ করবে। আমি যদি এখানে আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, দেখো অ্যাডভার্বস অফ টাইম এর ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করব? when, ঠিক আছে, আফটার, বিফোর। আচ্ছা, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ যেটা হচ্ছে টাইমের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্লেস। প্লেসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? where। হ্যাঁ, 3 নম্বর আসছে ম্যানার। অ্যাডভার্বস অফ ম্যানার, ম্যানারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাজ। ঠিক আছে, এরপরে আসবে কজ এন্ড রিজন। কজ এন্ড রিজনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বিকজ, সো। ঠিক আছে, এরপর যেটা আসবে কন্ডিশন। কন্ডিশন মানে আমরা সাধারণভাবে যেটা বুঝবো সেটা হচ্ছে ইফ। কন্ডিশন মানে হচ্ছে ইফ আসবে, আনলেস আসবে, আরো অনেক আছে, ইন কেস আসবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভার্বস অফ পারপাস। পারপাসের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হবে? দ্যাট। আচ্ছা, তারপরে আসবো কম্পারিজনের ক্ষেত্রে। কম্পারিজনের ক্ষেত্রে দেন। কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহৃত হবে দেন। লাস্ট যেটা সেটা হচ্ছে সাপোজিশন। সাপোজিশনের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে? সাপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে দো, অলদো, এটসেট্রা। তাহলে এই যে ওয়ার্ডগুলো যেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন প্রকারভেদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা, সেগুলো আমরা জেনে নিলাম খুব সংক্ষেপে। তো এই হলো ক্লজের একটা বেসিক আমি লেসন দিলাম, কিন্তু এলাবোরেটলি যদি ডেসক্রাইব করতে হয় কোনোদিনও এই ছোট্ট একটা ভিডিওতে সম্ভব নয়। তো এটা ছিল বেসিক পার্ট। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।